ভেনেজুয়েলাকে ঘিরে চতুর্মুখী চাপ যুক্তরাষ্ট্রের, উত্তেজনা কমানোর আহ্বান লাতিন নেতাদের। ট্রাম্পের অবরোধ নির্দেশের পরও তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা মাদুরোর। গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ ইস্যুতে কূটনৈতিক তৎপরতা। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। উপত্যকায় ত্রাণ প্রবেশ বাড়ানোর আহ্বান। ডেথ সেলে রাখা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে, দাবি সন্তানদের। পিটিআই নেতার সঙ্গে সাক্ষাতে বারবার পুলিশি বাধা। 400 জনের বিরুদ্ধে মামলা। ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধান না হলে সামরিক পথে হাঁটবে রাশিয়া, হুঁশিয়ারি পুতিনের। সংঘাত বন্ধে ফ্লোরিডায় আলোচনায় বসবে মার্কিন ও রুশ প্রতিনিধিরা। এবং যুক্তরাষ্ট্র জুড়ে কমছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা। বার্তা সংস্থা রয়টার্সের জরিপ, কঠোর শুল্ক নীতি আর বেকারত্ব বাড়ায় হারাচ্ছেন জনসমর্থন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে অস্বীকৃতি জানানোর কারণেই ইরানে হামলার অনুমোদন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন বলছে, গত জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন এ প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবে হামাস, হিজবুল্লাহর প্রতি তেহরানের সমর্থন সরিয়ে নেওয়ার শর্তও ছিল। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ট্রাম্পের কাছে ইরানে হামলার 4 দফা পরিকল্পনা তুলে ধরেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে ইরান যেন আর পারমাণবিক কার্যক্রম শুরু করতে না পারে, সেই দায়িত্ব ইসরায়েলের বলে হুঁশিয়ারি দিয়েছেন মোসাদ প্রধান। চলতি বছরের জুনে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে হঠাৎ করেই যুক্ত হয় যুক্তরাষ্ট্র। যুদ্ধে ওয়াশিংটনের যোগদানের রহস্য উন্মোচন করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। চলতি বছরে পরমাণু ইস্যুতে সমঝোতার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 5 দফা পরোক্ষ আলোচনা হয়। এর মধ্যে 13 জুন ইসরায়েল হঠাৎ সামরিক অভিযান চালায়। প্রতিবেদন অনুযায়ী 15 জুন ইরানকে চূড়ান্ত পারমাণবিক চুক্তির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। এতে হামাস ও হিজবুল্লাহর প্রতি সমর্থন বন্ধের পাশাপাশি ফোর্দো ও অন্যান্য পারমাণবিক স্থাপনা বন্ধের শর্ত ছিল। বিনিময়ে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়। তবে তেহরান প্রস্তাব প্রত্যাখ্যান করলে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ইস্পাহান, নাতাঞ্জ ও ফোর্দোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে একটি সূত্র জানায়, ফেব্রুয়ারি মাসেই ট্রাম্পের কাছে ইরানের ওপর সম্ভাব্য হামলার 4টি ধাপ তুলে ধরেন নেতানিয়াহু। পরিকল্পনা অনুযায়ী প্রথমে ইসরায়েল একা অভিযান চালাবে, দ্বিতীয় ধাপে সীমিত আকারে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল নেতৃত্ব দিবে, তৃতীয়তে 2 মিত্র সম্পূর্ণভাবে একে অপরকে সহযোগিতা করবে এবং শেষে যুক্তরাষ্ট্র নেতৃত্ব নেবে। এই সাক্ষাতের পর থেকে মাসব্যাপী গোপন কৌশলগত পরিকল্পনা শুরু হয়। 2 সূত্র জানায়, যদিও ট্রাম্প কূটনৈতিক সমাধানের চেষ্টা করলেও ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান অব্যাহত রাখেন। ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি জানিয়েছেন, 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্ক নস্যাৎ হয়েছে। যুদ্ধের পর ইরানের আত্মবিশ্বাস আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি তার। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া বলেছেন, ইরান পুনরায় যেন পারমাণবিক প্রকল্প শুরু করতে না পারে তা নিশ্চিত করার দায়িত্ব ইসরায়েলের। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনার অবর্ণনীয় ক্ষতি করেছে ইসরায়েল। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিকে পশ্চিমাদের পাগলামি হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সাফ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে কূটনৈতিক সমাধান না এলে সামরিক পথেই লক্ষ্য পূরণ করা হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মতে, ইউরোপীয় নেতাদের এমন সিদ্ধান্ত নিতে হবে যেন রাশিয়া বুঝে যায় আগামী বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। এমন পরিস্থিতিতে সংঘাত বন্ধে মার্কিন ও রুশ প্রতিনিধিরা চলতি সপ্তাহে ফ্লোরিডায় বৈঠকে বসবেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ইউরোপীয় নেতারা প্রায় দাবি করেন যে ইউক্রেনের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও রাশিয়া যে কোনো সময় হামলা করতে পারে। এবার এ দাবির কড়া ভাষায় জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেয়ার বিষয়ে পশ্চিমাদের আহ্বানকে হাস্যকর ও মিথ্যা বলে কটাক্ষ করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে পুতিন দাবি করেন, মস্কো কূটনীতির মাধ্যমে যুদ্ধের মূল সমস্যার সমাধান করতে চায়। তার ধারণা, যুক্তরাষ্ট্র ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনায় প্রস্তুত রয়েছে। তবে তিনি এও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন যুদ্ধে কূটনীতির মধ্য দিয়ে সমাধান না আসলে সামরিক পথে লক্ষ্য পূরণ করা হবে। রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেন, গেল 1 বছরে ইউক্রেনের প্রায় 300টি এলাকা দখলে নিয়েছে রাশিয়া। পরিস্থিতি যতই কঠিন হোক, শেষ মুহূর্ত পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথ খুঁজে এসেছে রাশিয়া। তবে সেই সুযোগগুলো কাজে লাগানো হয়নি, আর এর সম্পূর্ণ দায় ইউরোপীয়দের। তারা ভেবেছিল শক্তি প্রদর্শনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলা যাবে। আজও আমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পারস্পরিক লাভজনক ও সমান ভিত্তির সহযোগিতার পক্ষে আছি। এর মধ্যে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউরোপীয়
ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনার ফল দেখেই বোঝা যাবে ইউক্রেনের প্রেসিডেন্ট সত্যি শান্তি চান কিনা। এদিকে স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় মিত্রদের কিয়েভের পাশে শক্তভাবে দাঁড়ানোর আহ্বান জানান। তার ভাষায় ইউরোপীয় নেতাদের এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে রাশিয়া বুঝে যায় আগামী বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। ইউক্রেন যুদ্ধের অর্থায়ন নিয়ে বড় সিদ্ধান্তের পথে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপে জব্দ করা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় 21,000 কোটি ইউরো ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার প্রস্তাব নিয়ে আলোচনা করা হচ্ছে। যদিও বেলজিয়াম, ইতালি ও কয়েকটি দেশ আইনি জটিলতা নিয়ে আপত্তি তুলেছে। ইউরোপীয় কমিশনের প্রধান জানান, আগামী 2 বছরের জন্য ইউক্রেনকে অর্থায়নের সিদ্ধান্ত নিতে হবে। এর মধ্যে ইউরোপীয় পার্লামেন্টে 2027 সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের পরিকল্পনা অনুমোদন দিয়েছে। একই সঙ্গে রুশ তেল আমদানিও ধাপে ধাপে বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইইউ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারের ডেথ সেলে রাখা হয়েছে বলে দাবি করেছেন তার 2 ছেলে। স্কাই নিউজে দেওয়া সাক্ষাৎকারে তারা শঙ্কা প্রকাশ করে বলেছেন, হয়তো কখনোই আর তাদের বাবাকে দেখতে পাবেন না। এর আগে ইমরানের বোনদের নেতৃত্বে কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয় ইমরানের 3 বোন সহ প্রায় 400 জনের বিরুদ্ধে। এদিকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বারবার জল কামান ব্যবহারকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে বিগত কয়েকদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে তার পরিবারের সদস্যরা। এবার ইমরান খানের 2 ছেলে কাশিম খান ও সুলেমান খান স্কাই নিউজে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ইমরান খানকে একটি ডেথ সেলে রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে। ছেলেদের অভিযোগ, কারাগারে রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে যেভাবে কারাগারে রাখা হয়েছে তা তুলে ধরে কাশিম বলেন, ইমরান খান 2 বছরেরও বেশি সময় ধরে একাকী একটি সেলে বন্দী। সেখানে তাকে নোংরা পানি পান করতে হচ্ছে। তার আশপাশে থাকা কয়েকজন বন্দী হেপাটাইটিসে আক্রান্ত এবং মৃত্যুর সঙ্গে লড়ছেন। পুরো কারাগারের পরিবেশই অত্যন্ত নাজুক। 2 ছেলেই আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন অবস্থায় হয়তো বাবার সঙ্গে তাদের আর কখনোই দেখা হবে না। আগামী মাসে দেশে ফিরতে পারেন ইমরান খানের 2 ছেলে। বাবা নিজেই বলেন, পাকিস্তানকে দুর্নীতি থেকে মুক্ত করতে সাহায্য করাই তার জীবনের উদ্দেশ্য। তাই তিনি যদি ইংল্যান্ডে এসে আমাদের কাছে থাকতেন, আমি জানি তার ভেতরে একটা গভীর যন্ত্রণা আর তীব্র কষ্ট থেকে যেত। এই ভেবেই যে তিনি নিজের দেশকে অসহায় অবস্থায় ফেলে রেখে চলে এসেছেন। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে আদিয়ালা জেলের সামনে অবস্থান নেন তার বোন আলিমা খান, উজমা খান ও নুরিন খান নিয়াজি সহ দলীয় নেতাকর্মীরা। স্থানীয় সময় মঙ্গলবার রাতভর চলা এই কর্মসূচি ভোররাতে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও লাঠিচার্জ চালায়। পুলিশি অভিযানের পর সন্ত্রাস বিরোধী আইনে ইমরানের 3 বোন সহ 400 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ অভিযোগ করেছে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের নেতার সঙ্গে পরিবার ও আইনজীবীদের সাক্ষাৎ বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে। দলটির দাবি, জল কামানে রাসায়নিক মেশানো পানি ব্যবহার করা হয়েছে এবং নারী ও বয়স্কদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। উচ্চচাপের জল কামান ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শান্তিপূর্ণ সমাবেশ ভাঙতে বারবার জল কামানের ব্যবহার জনগণের মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ভেনেজুয়েলাকে ধরাশায়ী করতে 4 দিক থেকে সামরিক চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধ বিমান, রণতরী সহ অত্যাধুনিক সব সমরাস্ত্র দিয়ে দেশটিকে অবরোধের হুমকি দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে ট্রাম্পের হুমকির পরও তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিকোলাস মাদুরো। কোনো বিদেশি চাপের কাছে ভেনেজুয়েলা আত্মসমর্পণ করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। নিষেধাজ্ঞা দেয়া ভেনেজুয়েলার তেলবাহী জাহাজের ওপর সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বেশ কয়েকটি জাহাজ জব্দ ও নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মাদুরো প্রশাসনের ওপর। ক্যারিবীয় সাগরে অবস্থান করছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড সহ হাজারো মার্কিন সেনা। এর মধ্যেই ভেনেজুয়েলার উপর আরও চাপ বাড়াতে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। পুয়ের্তো রিকোতে পাঠানো হয়েছে F-35A যুদ্ধবিমান, EA-18G গ্রোলার ইলেকট্রনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার ও উদ্ধারকারী বিমান। এমনকি আকাশে যুদ্ধবিমান ও বোমারুতে জ্বালানি যোগাতে ডোমিনিকান রিপাবলিকে মোতায়েন করা আছে ট্যাঙ্কার বিমান। EA-18G গ্রোলার শত্রুপক্ষের রাডার শনাক্ত ও অকার্যকর করতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে এই মোতায়েন কেবল শক্তি প্রদর্শন নয়, ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা দুর্বল করে ভবিষ্যতে বিমান হামলার প্রস্তুতির ইঙ্গিত।
কারাকাস পাল্টা অভিযোগে বলছে ওয়াশিংটন তাদের তেল সম্পদ দখল করতে চাইছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ ঘোষণা দিয়ে বলেছেন, দেশ সতর্ক অবস্থায় রয়েছে, তবে মার্কিন হুমকির কাছে ভেনেজুয়েলা কখনো মাথা নত করবে না। গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী আল থানি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে থানি জানান, কোনো ধরনের বাধা ছাড়াই উপত্যকায় ত্রাণ সহায়তা পৌঁছানো অনেক জরুরি। এদিকে দুর্যোগের গাজায় মৃত্যু সহিংসতার জন্য ইসরায়েলের সহিংস নীতি দায়ী বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ চলাকালীন আর যুদ্ধবিরতির চিত্রের খুব একটা পার্থক্য নেই। আগেও খাবারের জন্য এভাবেই হাহাকার করতেন গাজার বাসিন্দারা, এখনও সেই একই অবস্থা। উপত্যকাটির নুসেরাত অঞ্চলে প্রয়োজনের তুলনায় অনেক কম ত্রাণ মেলায় দুমুঠো খেয়ে বেঁচে থাকায় যেন দায়। ক্ষুধার্ত বাসিন্দাদের কাছে না আছে খাদ্য, না আছে অর্থ। পরিস্থিতি ভয়াবহ। আমি জাবালিয়া শরণার্থী শিবিরে ফিরে যেতে চাই না, সেখানে খাবার বা পানি নেই। এদিকে গাজায় শীত ও বন্যায় পর্যাপ্ত ত্রাণ না পেয়ে মারা গেছে বহু মানুষ। এজন্য ইসরায়েলের নৃশংস নীতি ও অবরোধকে দায়ী করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর মধ্যে গাজায় দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও কাতারের প্রধানমন্ত্রী আল থানির বৈঠক হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনার অগ্রগতি। বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোনো ধরনের বাধা ছাড়াই উপত্যকাটিতে ত্রাণ সহায়তা পৌঁছানো জরুরি। গাজায় স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনীতে সেনা পাঠাতে ইসলামাবাদের ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সকে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেনাপ্রধান আসিম মুনির ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবারও বৈঠক করতে পারেন। গেল 6 মাসে এটি হবে তাদের তৃতীয় বৈঠক।